আচ্ছা, তাহলে আমরা কি দেখেছিলাম যে তদ্ভব শব্দ। আজকে আমরা কিছু উদাহরণ দেখবো তদ্ভব শব্দের। যেমন প্রথমটা কি, সংস্কৃত, প্রাকৃত, বাংলা। সংস্কৃততে কার্য, কার্য থেকে আসে, যখন প্রাকৃততে আসে কর্য, বাংলায় যখন আসে তৈরি হয় কাজ। বঙ্ক, বঙ্ক সংস্কৃত শব্দ, প্রাকৃততে আসে বঙ্ক, এরপর আসে বাঁক, বাংলায় হলো বাক। স্বর্ণ সংস্কৃত শব্দ, শূন্য এটি প্রাকৃত শব্দ, প্রাকৃততে পরিবর্তিত হয়ে আসে শূন্য, বাংলায় যখন আসে সেটি হলো সোনা। এইভাবে আমরা বাকিগুলোকে আমরা বুঝতে পারবো। এরপরে আসে রূপান্তরিত তদ্ভব শব্দ। অর্থাৎ কিনা এই যে প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে, তদ্ভব যে শব্দগুলো এগুলোকে আমি বলবো প্রাকৃতজ শব্দ আমরা বলতে পারি। তার মানে এটা শর্ট নোট আমরা মনে রাখতে পারি যে প্রাকৃত ভাষা থেকে জাত বলে আমরা তদ্ভব শব্দকেও প্রাকৃতজ শব্দ আমরা বলতে পারি। এই শব্দগুলোর মধ্যে ভাষা পরিবর্তনে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। ভাষাতত্ত্বের দিক থেকে এই শব্দগুলোর গুরুত্বও তাই অনেক। সাধারণ তদ্ভব ছাড়াও আরেক ধরনের তদ্ভব শব্দ রয়েছে, যেগুলোকে আমরা বলবো রূপান্তরিত তদ্ভব শব্দ। রূপান্তরিত তদ্ভব শব্দ কিছু উদাহরণ দেবো। যেমন রূপান্তরিত তদ্ভব শব্দের মধ্যে যেমন তামিল, তামিল শব্দ পিল্লই থেকে পিল্লিক সংস্কৃত, তাই তো? সংস্কৃত হচ্ছে পিল্লিক, তামিল শব্দ ছিল এগুলো। পিল্লই থেকে পিল্লিক সংস্কৃত। এরপর পিলুয়, প্রাকৃততে আসে পিলুয়। এরপর যখন পিলে, পিলে হলো একটি বাংলা শব্দ। তাহলে আমি দেখলাম তামিল শব্দ ছিল পিল্লই, সেখান থেকে আসলো পিল্লিক সংস্কৃত, এরপরে আসলো পিলুয় যেটা প্রাকৃত, এরপরে আসলো বাংলা মানে পিলে, পিলে হলো বাংলা শব্দ। একইভাবে যদি আমি পার্শ্বিকের কথাতে আসি, যেমন মচিক, মচিক হচ্ছে পার্শ্বিক শব্দ। এরপরে সংস্কৃততেও কিন্তু অপরিবর্তিত থাকে, তৈরি হয় মচিক, মচিক সংস্কৃত শব্দ এখানে। এরপরে মচিয়, মচিয় হলো এটি এটি প্রাকৃত শব্দ। মুচি, মুচি, এই মুচি হচ্ছে বাংলা শব্দ, তাই তো? তাহলে দেখলাম হচ্ছে মুচিক ছিল আমাদের পার্শ্বিক শব্দ। সংস্কৃত হলো, সংস্কৃততে যখন আসলো সেটি হলো মুচিক, মুচিও হলো প্রাকৃত শব্দ, এরপর হলো মুচি, মুচি হলো বাংলা শব্দ, তাই তো? তাহলে এইভাবে এসছে। যেমন আমি যদি বলি তুর্কি, তুর্কি শব্দ তুর্ক, তুর্ক, তুর্কি শব্দ। এরপরে হলো তুরস্ক, তুরক্ক, তুরক্ক সংস্কৃত শব্দ, তুরুক হলো বাংলা শব্দ, তাই তো? তাহলে এইভাবে পরিবর্তিত হয়েছে। একইভাবে যদি আমি বলি ধরো তোমরা যে গ্রিক, গ্রিক শব্দ যেমন হচ্ছে ধরে নাও এখানে দ্রাকমে, দ্রাকমে, এই দ্রাকমে হচ্ছে গ্রিক শব্দ, তাই তো? দ্রম্য, দ্রম্য হচ্ছে সংস্কৃত শব্দ। দম্মে প্রাকৃত, দাম, দাম হলো বাংলা। তার মানে আমি কি শিখলাম যে, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন গ্রিক শব্দ দ্রাকমে, দ্রাকমে গ্রিক শব্দ, এর পরবর্তীকালে দ্রম্য, দ্রম্য হচ্ছে সংস্কৃত যখন হলো দ্রম্য, প্রাকৃততে গিয়ে হলো সেটি দম্মে, আর যখন বাংলায় আসলো সেটি হলো দাম। তার মানে দেখছি কিভাবে আমরা কিন্তু রূপান্তরিত হয়েছে। অর্থাৎ কিনা প্রথমে একটি তামিল শব্দ, সেটি থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে আসলো প্রাকৃত, প্রাকৃত থেকে আসলো বাংলা, অথবা গ্রিক, গ্রিক শব্দ থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে আসলো প্রাকৃত, প্রাকৃত থেকে আসলো বাংলা, তাই তো? এইভাবে হচ্ছে রূপান্তরিত হয়েছে। এর পরবর্তীতে আমরা বলবো যেটা, সেটা হচ্ছে ভগ্ন তৎসম শব্দ, বা অর্ধ তৎসম শব্দ বলেও আমরা জানি তাকে। যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষা অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলে যায়, সেই শব্দগুলোকে আমরা বলবো যে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তাহলে আমি কি বললাম? আমি বলতে পারি যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষার অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেগুলোকে আমরা বলতে পারি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। তাহলে কি বুঝলাম? যে যে সমস্ত তৎসম শব্দ কিন্তু বাংলা ভাষা অবিকৃতভাবে নেওয়ার পরেও উচ্চারণের বিকৃতির জন্য, এই যে উচ্চারণ বিকৃতির জন্য রূপ বদলায় তার। যেমন উদাহরণ বলছি, কৃষ্ণ, আমরা কি বলি কেষ্ট, তাহলে কৃষ্ণ হচ্ছে তৎসম শব্দ, কিন্তু সেখানে কেষ্ট, কেষ্ট বলে আমরা অনেকেই চিনি, কেষ্ট। বিষ্ণু, বিষ্টু, এই বিষ্টু তাহলে হলো কি
আমাদের ভগ্ন তৎসম বা অর্ধ তৎসম শব্দ। বৈদ্য, বৈদ্য থেকে এলো বদ্যি, এই বদ্যি কিন্তু ভগ্ন তৎসম। তার মানে কি এই বৈদ্য যেটা ছিল এটি কি তৎসম শব্দ ছিল, রূপ বদলে, মানে বাংলা ভাষাতে যখন আসলো রূপের বিকৃতি, উচ্চারণ বিকৃতির জন্য তার রূপ বদলে যায়, রূপ বদলে তৈরি হয় বদ্যি। যেমন রাত্রি, রাত্রির, এই রাত্রির তাহলে আমরা কিন্তু এগুলো বলি যেটি ভগ্ন তৎসম শব্দ। পথ্য থেকে পথ্যি, গৃহস্থ, গেরস্থ, এই গেরস্থ যেটা রয়েছে, গেরস্থ কিন্তু আমাদের ভগ্ন তৎসম শব্দের একটি উদাহরণ। এরপরে আমরা যেটি বলবো সেটি হলো বিদেশি শব্দ বা বিদেশ থেকে আগত শব্দ, তাই তো? বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী রূপ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এগুলোকে আমরা বলবো বিদেশাগত শব্দ। তার মানে আমি সোজা কথা যদি জিজ্ঞেস করা হয় যে বাইরের দেশ থেকে, সেটা বাণিজ্যিক কারণে হোক, সেটা সাংস্কৃতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, কিংবা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে, যখন আমাদের অন্যান্য দেশ থেকে, বাইরের দেশগুলো থেকে যে ভাষাগুলো আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো হলো বিদেশি শব্দ। যেমন উদাহরণ দিই, আরবির মধ্যে হাওয়া, বাকি, মতলব, হিসেব, মুকুল, জিম্মা, সাহেব, হাজির, কেচ্ছা, কয়েদি, শয়তান, জিনিস, নজর, শনাক্ত, কাগজ, তাবিজ, কেতাব, ফসল, ফাজিল, বিদায়, তুফান, এগুলো সব হচ্ছে আরবি শব্দ, তাই তো? এগুলো আমরা মনে রাখবো। আর যদি ফার্সির কথাতে আসি, ফার্সির কথা বললো যেমন কোমর, কোমর, হাজার, চেহারা, ফাঁদ, সাজা, খুশি, সানাই, জানোয়ার, শিশি, সিন্ধুক, ময়দা, ময়দান, খুন, লাল, জামা, মোজা, সবজি, বিলেত, বরফ, দরদ, এগুলো ছিল ফার্সি শব্দ। তাহলে আমরা বুঝলাম যে বিদেশাগত, বিদেশি শব্দ বা বিদেশিগত শব্দ কোনগুলো। এরপর আমরা জানলাম যে আরবি শব্দ কোনগুলো, যেমন ফার্সি শব্দ কোনগুলো। তোমরা বাকিগুলো এভাবে কিন্তু দেখে নেবে, তাই তো? এবার আমি কিছু আরো উদাহরণ দেব। আচ্ছা, তাহলে আমরা জানলাম এগুলো। এবার বিদেশি শব্দের আমরা আরো কিছু উদাহরণ দেব। যেমন ইংরেজি শব্দ, যেমন গভর্নমেন্ট, লাইসেন্স, মাস্টার, লাইব্রেরি, কলেরা, স্টেশন, গ্লাস, জেল, একেবারে হুইল, অফিস, রাবার, থিয়েটার, মোটর, ডাক্তার, ক্লিয়ারিং প্রভৃতি। যদি আমাকে পর্তুগিজ শব্দ যেমন পিস্তল, বোতাম, আনারস, মিস্ত্রি, সাবান, তোয়ালে, ফিতা, আলমারি প্রভৃতি। তুর্কি শব্দ যেমন বাবা, বন্দুক, বিবি, বাহাদুর, লাশ, উজবুক, আলখাল্লা, এগুলো সব কিন্তু তুর্কি শব্দ। যদি ফরাসি শব্দ যেমন হচ্ছে কাফে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেস্তোরাঁ প্রভৃতি। তাহলে এগুলো আমরা দেখলাম ইংরেজি শব্দ, ফরাসি শব্দ, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ। এছাড়াও যেমন হচ্ছে চীনা শব্দ যেমন চা, চিনি, লিচু, লুচি ইত্যাদি। অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলীয় শব্দ যেমন ক্যাঙ্গারু, বুমেরাং ইত্যাদি। আমরা এগুলো দেখো, সবাই কিন্তু আমরা এই শব্দগুলোকে ব্যবহার করি, কিন্তু আমাদের আগে জানা দরকার যে এই শব্দগুলো বাংলা ভাষার মধ্যে এসছে হতে, এগুলো কিন্তু বাঙালি শব্দ নয়, আমরা সেটা দেখতেও পাচ্ছি। এগুলো এসে বিদেশ থেকে, এগুলো সব বিদেশি শব্দ, কিন্তু আমরা ব্যবহার করি আমাদের ভাষার ক্ষেত্রে। মিশরীয় মিচরি, ফেরাও ইত্যাদি। স্পেনীয় যেমন তামাক, তামাক একটি কিন্তু স্পেনীয় শব্দ, তাই তো? এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দের মধ্যে যেমন রয়েছে, অর্থাৎ কিনা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের মধ্যে যে কোনো একটি শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদি যোগে যে শব্দ তৈরি হবে সেটাকে আমরা বলবো সংকর শব্দ অথবা মিশ্র শব্দ। তাহলে মিশ্র শব্দ একটা নাম হচ্ছে সংকর শব্দ। তার মানে কি তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি সবগুলো মিশে এর সাথে আর অন্যান্য শ্রেণীর শব্দ মিশে গিয়ে তৈরি হবে মিশ্র শব্দ। যেমন তৎসম, তদ্ভব, আকাশ, গান, তাই তো? বান, বন চড়াল, এই বন হচ্ছে তৎসম, তদ্ভব হচ্ছে চাড়াল, তাহলে বন চাড়াল। তদ্ভব, তৎসম, কাজল, লতা, কাজল, লতা, তাহলে কাজল তদ্ভব, তৎসমের মধ্যে রয়েছে লতা, কাজল, লতা, ঠিক আছে? একইভাবে তৎসম সাথে যদি দেশি শব্দের যোগ, যেমন জল ঢাকা, এগুলো তৎসম শব্দ প্লাস দেশি শব্দ। তদ্ভব সাথে যুক্ত হয়ে বিদেশি শব্দ, যুক্ত হয়ে হয়েছে মিশ্র শব্দ, যেমন হাট বাজার, এটি একটি মিশ্র শব্দ। জলা জমি, জামাই বাবু, শাক সবজি, ঠিক আছে? জল হাওয়া, তৎসমের সাথে বিদেশি শব্দ যুক্ত হয়ে তৈরি হয়েছে এই যে তোমার হচ্ছে জল হাওয়া। তাহলে আমরা আজকে দেখলাম